আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন প্রয়োজন হয়? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই জন্য প্রয়োজন হয় যে কোম্পানি বুঝতে চায় যে কোম্পানির যে নেট এক্সপেন্সেস এবং নেট যেই ইনকাম গুলো সেগুলোর উপরে ভিত্তি করে কোম্পানি কতটুকু সলিড ফুটিং এর উপরে আসলে সে দাঁড়াইয়ে আছে। ঠিক আছে, কোম্পানির মানে টাকা বিভিন্ন সোর্স থেকে আসতেছে, তো কোম্পানির টাকা বিভিন্ন সোর্সে আপনার ব্যয় হচ্ছে। অনেক অনেক আপনার রিসিভেবল আছে, অনেক পেয়েবল আছে, ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে এই সমস্ত রিসিভেবল পেয়েবল গুলোর মধ্যে। সো আপনার যে ব্যাংকের যেই যেই ফিগার গুলো আমরা দেখতে পাচ্ছি সেই ফিগার গুলোর মধ্যে আসলে কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশনটা কতটুকু ফুটে উঠতেছে। আমরা ব্যালেন্স শিটের মধ্যে আমরা যেই জিনিসটা পাই সেটা হলো যে কোম্পানির কতটুকু অ্যাসেটস আছে এবং কতটুকু লাইবিলিটিস আছে। হ্যাঁ, কিন্তু এই সমস্ত অ্যাসেট গুলো নানান কারণে বৃদ্ধি পেতে পারে। কোম্পানির ক্যাশ ব্যাংক নানান কারণে বৃদ্ধি পেতে পারে, লোন থেকে বৃদ্ধি পেতে পারে। আবার ক্যাশ ব্যাংকের মধ্যে প্রচুর লোন দেয়ার বিষয়ও থাকতে পারে, হয়তো অনেক জায়গাতে ইনভেস্ট করা হয়েছে। হ্যাঁ, আবার যে সমস্ত ইনকাম গুলো হয়েছে তার মধ্যে আপনার আপনার অনেকগুলো হয়তো বা আপনার যেটা অপারেটিং ইনকাম না, সেই জায়গা থেকে আপনার ইনকাম হয়েছে। ফর এক্সাম্পল কোন একটা অ্যাসেট বিক্রি করে ইনকাম হয়েছে। হ্যাঁ, সো সেটা তো আসলে আমাদের কোনো অপারেটিং অ্যাক্টিভিটিস এর ইনকাম না। তো ওই জায়গাটা আমাদেরকে কি করতে হবে, মানে 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 বাদ দিতে হবে। তো এই টাইপস এর অনেকগুলো আইটেম আমাদেরকে আমাদের যে যেই নেট ইনকাম সেটার সাথে আমরা যদি যোগ করে বা বিয়োগ করে আমরা বিয়োগ করি, তাহলে আমরা যে ফিগারটা পাবো সেটা সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কোম্পানির আসলে কতটুকু আপনার নেট নেট ক্যাশ অপারেটিং অ্যাক্টিভিটিস এর ফলে জেনারেট করা হয়েছে। তো আবার আমরা যদি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর কথা যদি ভাবি, সেকেন্ডটা যে আমরা এখানের মধ্যে আমরা দেখবো যে অনেকগুলো আপনার অ্যাসেট পারচেজ করা হয়েছে। ব্যালেন্স শিটের যেই অ্যামাউন্ট গুলো, যেই 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 অ্যাসেট আমরা দেখতে পাই, ফিক্সড অ্যাসেট, তো সেখানের মধ্যে আপনার কারেন্ট ইয়ারে কি কি আপনার পারচেজ করা হয়েছে, এবং আপনার কি কি সেল করা হয়েছে, বা আপনার বিভিন্ন ভেন্ডরদেরকে কি কি লোন দেয়া হয়েছে, বা বিভিন্ন কাস্টমার থেকে কি কি লোন কালেক্ট করা হয়েছে, এই সমস্ত গুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই বছর আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ফলে কত টাকা ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো হলো। ঠিক আছে, ক্যাশ ক্যাশ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নেগেটিভও হইতে পারে। এই নেগেটিভটা কিন্তু সবসময় আপনার খারাপ বিষয় না। ওকে, আচ্ছা। তারপরে এরপরে আমরা ফাইনালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর ফলে আমাদের ক্যাশের অবস্থাটা কি, ক্যাশের মানে ক্যাশ মানে মানে ঠিক ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর ফলে কোন কোন জায়গাতে আমরা ক্যাশ মানে ক্যাশ স্পেন্ড করেছি এবং কোন কোন জায়গা থেকে আমরা রিসিভ করেছি, মানে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস রিলেটেড কোন কোন কারণে আমরা ক্যাশ রিসিভ করেছি। তো এই তিনটা সেকশনে আমরা ক্যাশ গুলোকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোম্পানি কতটুকু আপনার সলিড ফাইন্যান্সিয়াল ফুটিং এর উপরে দাঁড়াই আছে। ঠিক আছে, তো আসেন আমরা শুরু করে দিই যে কিভাবে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রিপেয়ার করব। সেই জায়গাতে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য একটা স্যাম্পল হিসেবে আমরা একটা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট এবং একটা ব্যালেন্স শিট নিয়েছি, এবং পাশাপাশি কিছু নোটসও আমরা এখানের মধ্যে অ্যাড করেছি, যেটা যেটা কিনা আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে এখানের মধ্যে যে সমস্ত অ্যাসেট গুলো বিক্রি করা হয়েছে সেগুলোর কস্টিং বা ডেপ্রিসিয়েশন কিরকম ছিল। হ্যাঁ, বা আদার্স যদি কোনো রকমের ইস্যু থাকে তাহলে সেগুলোও কিন্তু আমাদেরকে অ্যাজ এ নোট আকারে রেখে তারপর সেটা কনসিডার করে আমাদেরকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। এখানে দেখেন যে আমি কিছু কালার দিয়ে হাইলাইট করেছি আসলে এটা বোঝার জন্য যে আমাদের কোন 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 আইটেম গুলো কোন কোন ক্যাশ ফ্লোর ক্যাটাগরিতে আমাদেরকে অ্যাড বা মাইনাস করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো প্রথম যেটা সেটা হলো আমরা স্টার্ট করতেছি যে এই জায়গা থেকে যে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এই যা বলে নেওয়া ভালো যে আমরা ইনডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার দুইটা পদ্ধতি আছে, একটা হলো ইনডাইরেক্ট মেথডে, একটা হলো ডাইরেক্ট মেথডে। তো আমরা এই উদাহরণে আমরা ইনডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করে কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাইতে হবে সেটা আমরা দেখব। আচ্ছা, তো স্টার্ট করতেছি। এখানে দেখেন যে প্রথমে
নেট ইনকাম নেট ইনকাম দিয়ে স্টার্ট করতে হবে। তারপরে সেটার সাথে ডেপ্রিসিয়েশন বা আদার যে সমস্ত লসেস গুলো আছে সেগুলোকে যোগ করতে হবে, কোনো একটা গেইন থাকলে সেটাকে বিয়োগ করতে হবে। তো আমরা ফার্স্ট পার্টটা আমরা শেষ করি, আমরা দেখি যে আমাদের এই এই ইনকাম স্টেটমেন্ট অনুযায়ী এখানের মধ্যে ডেপ্রিসিয়েশন এবং আদার লসেস কোনো কিছু আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস 125, অর্থাৎ এই বছরে কোনো একটা নির্দিষ্ট বছরের যে বছরে ক্যাশ ফ্লো আমরা করতেছি সেই বছরে ডেপ্রিসিয়েশন হয়েছে 125 টাকা। তাহলে 125 কে আমরা এখানে মধ্যে আহ, যোগ করব। সরি, তার আগে আমরা নেট ইনকামটা আমরা কালেক্ট করি। নেট ইনকাম 2610 টাকা, এটাকে আমরা এখানে লিখি 2610। সেটার সাথে ডেপ্রিসিয়েশন হচ্ছে যোগ করতে হবে। কারণ কারণ কি, কেন যোগ করতে হবে, কারণ হলো আমরা যে নেট ইনকামটা আমরা পেয়েছিলাম সেই নেট ইনকাম বের করার আগে কিন্তু ডেপ্রিসিয়েশনটাকে বাদ দেওয়া হয়েছিল। তাহলে এখন সেই ডেপ্রিসিয়েশনটাকে আমাদেরকে যোগ করতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো আসলে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কত। হ্যাঁ, আচ্ছা। তারপরে আহ, আমরা চলে আসি এই জায়গাতে যে লসেস। কোনো যদি কোনো লসেস পাই যেটা কিনা আসলে নন ক্যাশ লসেস, খেয়াল রাখেন যে এটা যে নন ক্যাশ লসেস যদি আমরা আমাদের ইনকাম স্টেটমেন্টে পাই, ফর এক্সাম্পল ব্যাড ডেট, তাহলে সেটাকে আমাদেরকে যোগ করতে হবে। কারণ আমরা ব্যাড ডেট আমরা কি করছিলাম, বিয়োগ করছিলাম আমাদের এই নেট প্রফিটটা বের করার জন্য। সো এখন সেটাকে আবার ব্রিং ব্যাক করতে হবে। তো আমাদের ইনকাম স্টেটমেন্ট এরকম কোনো ব্যাড ডেট নাই, তো আমরা এটাকে স্কিপ করতেছি। তারপর এখানে দেখেন যে কোনো গেইন আছে কিনা, যেটা কিনা হচ্ছে যে আপনার আমাদের সেলস রেভিনিউ রিলেটেড না এমন সব গেইন, যেটা আমাদের সেলস রেভিনিউ রিলেটেড না এমন সব যদি আমরা কোনো একটা গেইন পাই, হ্যাঁ, তাহলে আমরা সেটাকে কি করবো, এখানের মধ্যে আমরা বিয়োগ করবো। কারণ এটাও আমাদের কিনা মানে অপারেটিং অ্যাক্টিভিটিস এর ফলে আমাদের এইটা আসে নাই, এই এই নেট প্রফিটটা আসে নাই অপারেটিং অ্যাক্টিভিটিস এর ফলে ওই ওই রকমের গেইন গুলা, তাহলে সেটাকে আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। আমরা এখানে দেখি যে গেইন অন সেল অফ অ্যাসেট, একটা অ্যাসেট আমরা বিক্রি করে আমরা গেইন করছি, শুধু গেইনের অংশটা 90 টাকা। যেটা আমরা রিসিভ করছি মেবি আমরা 100, 150, 200 টাকা আমরা রিসিভ করছি, সেটা আমরা হিসাব করবো না, সেটা তো ক্যাশ ডেবিট হয়েছে। আর আমাদের গেইন কতটুকু হলো ক্রেডিট, সেটা হলো 90 টাকা। তাহলে এই গেইনটাকে আমরা কি করব, আমাদের ক্যাশ থেকে আমরা বিয়োগ করব। তাহলে -90। তারপরে এখানে অ্যামorটাইজেশন বা ডিপ্লিশন যদি থাকতো তাহলে আমাদেরকে ডিপ্রিসিয়েশন মতো সেগুলোকে কি করতে হতো, যোগ করতে হতো। আমাদের এখানের মধ্যে নাই, আমরা এটাকে স্কিপ করতেছি। ওকে, তাহলে এগুলো গেল আমাদের ডিপ্রিসিয়েশন এবং গেইন গুলা। এবার নিচের যে পার্টটা আছে সেটা দেখেন, এখানের মধ্যে যে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস এর কিছু আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে। সেগুলো কি, যদি আমাদের কোনো কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হয় এই বছরে, মানে গত বছরের তুলনায় এই বছরে যদি কোনো কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হয়, হ্যাঁ, গত গত বছর ছিল একটা ফিগার, এই বছর অবশ্যই অবশ্যই আরেকটা ফিগার, তাহলে যদি আমরা কোনো ডিক্রিজ পাই সেই সমস্ত কারেন্ট অ্যাসেট গুলোতে, তাহলে সেটাকে যোগ করব। আর যদি কারেন্ট অ্যাসেট বাড়ে, হ্যাঁ, গত বছর ছিল কম, এই বছরে কারেন্ট অ্যাসেট বাড়ছে, তাহলে সেটাকে আমরা কি করতাম, আমরা বিয়োগ করতাম। আমরা দেখি আমাদের এইখানে কি আছে। এখানের মধ্যে আমরা দেখি যে এখানে অ্যাসেটের পার্টের মধ্যে ক্যাশ, রিসিভেবল, ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন, তাহলে এখানে শুধু কারেন্ট অ্যাসেট একটাই। তাহলে এখানে 1750 ছিল আগের বছরে, এই বছর হচ্ছে 1735। কত, তাহলে 15 কি হলো, 15 হচ্ছে আমাদের কমে গেল। তাহলে এই 15 টাকা, এই 15 টাকা আমরা কি করব, এইখানে আমরা যোগ করব, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট আমরা যোগ করব। যদি ইনক্রিজ হতো তাহলে আমরা এখানের মধ্যে সেটাকে লিখে সেটাকে আমরা বিয়োগ করতাম। এবার দেখি লাইবিলিটিস এর কি অবস্থা। লাইবিলিটিস এ এখানের মধ্যে ইনক্রিজ যতগুলো লাইবিলিটিস, যতটুকু বা বিভিন্ন রকম লাইবিলিটিস, আমাদের কারেন্ট লাইবিলিটিস গুলো আমাদের ইনক্রিজ হতে পারে। তো শুধুমাত্র সেই সমস্ত কারেন্ট লাইবিলিটিস গুলোকেই আমরা কি করব, যদি বাড়ে তাহলে যোগ করব। আর যদি কোনো কারেন্ট লাইবিলিটিস যদি কমে, গত বছরের তুলনায় এই বছর যদি কমে, তখন সেটাকে আমরা বিয়োগ করতাম। এখানের মধ্যে আমরা খেয়াল করি যে আমাদের কি কি কারেন্ট লাইবিলিটিস আছে। অ্যাকাউন্টস পেয়েবল, ওয়েজেস পেয়েবল এবং ইনকাম ট্যাক্স পেয়েবল আগের বছরের তুলনায় সবগুলোই আমাদের বেড়েছে। এখানের মধ্যে 32, এখানের মধ্যে 80, এখানের মধ্যে আপনার কত, 18, সরি, এখানের মধ্যে কত, 32, এখানের মধ্যে হচ্ছে 18। ওকে, তাহলে এই তিনটা অ্যামাউন্ট আমরা কি করব, আমরা যেহেতু সবগুলোই বাড়ছে তাহলে সবগুলো আমরা এখানের মধ্যে যোগ করব। আসেন যে এখানের মধ্যে আমরা যোগ করতেছি, ইনক্রিজ একসাথে যোগ করে দিচ্ছি, এর প্লাস
প্রথমে হচ্ছে আমরা পাইছি আহ, তো 32, তারপর হচ্ছে প্লাস 80 প্লাস 18। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা কি কি করলাম, সবগুলো কারেন্ট লায়াবিলিটি যেগুলো বাড়ছে শুধু সেগুলোকে আমরা যোগ করলাম। যদি কমতো তাহলে যেটা যেটা কমতো সেটাকে আমরা বিয়োগ করতাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এখান থেকে এগুলো যোগ এটা বিয়োগ এগুলো যোগ করলে আমাদের কি হয়ে যাবে, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিসটা বের হয়ে যাবে। যোগ করছি আমি। ওকে, তাহলে আমরা পেয়েছি যে 2790 হচ্ছে আমাদের ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস।